শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মোহাম্মদ ইউনূসের 100তম দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের কিছু মিথ্যাচার তুলে ধরব। যদি আমি পুরো ভাষণটা তুলে ধরতে পারতাম তাহলে এটা আমার জন্য খুব সুবিধে হতো। তার প্রতিটা কথায় কথায় মিথ্যাচার আছে সেটা আমি প্রমাণ করতে পারতাম, কিন্তু আমার সময় স্বল্পতার জন্য আমি জাস্ট কয়েকটা পয়েন্ট তুলে ধরব। একটা জায়গায় উনি বলেছেন যে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা তাদের পোস্টাল ভোট দিতে পারবে। কিন্তু উনি যেহেতু বলছেন প্রথমবারের মতো, কিন্তু আমরা দেখেছি যে এই জিনিসটা নাকি মোহাম্মদ ইউনূস বলেছে যে তারা প্রথমবারের মতো পোস্টাল ভোটের ব্যবস্থা চালু করেছে। কিন্তু আমরা দেখেছি 2024 সালে পোস্টাল ভোটের বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সেটা চালু করেছেন, এবং ওই সময় রাষ্ট্রপতি এবং ওনার সহধর্মিনী ওনারা পোস্টাল ভোট দিয়েছেন। পাশাপাশি যদি আমি 2024 সালের একটা নিউজ পড়ি, আপনারা নিশ্চয়ই স্ক্রিনেও সেটা দেখতে পাচ্ছেন যে নিবন্ধিত ভোটার যারা কারাবন্দী আইনি হেফাজতে আছেন, প্রবাসী বাংলাদেশি এবং ভোট গ্রহণ কর্মকর্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। দ্যাট মিনস 2024 সালের জানুয়ারিতে সেই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে এইটা বলা হয়েছে এবং সেই বিষয়টা কিন্তু শেখ হাসিনাই চালু করেছেন। তাহলে এইখানে মোহাম্মদ ইউনূস কেন বলতেছে এসে যে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও ভোট দিতে পারবে? আমি এটা বুঝলাম না যে জিনিসটা শেখ হাসিনা চালু করেছেন ওনার অবদানটাকে মোহাম্মদ ইউনূস তাদের অবদান বলে চালিয়ে দিচ্ছে। এবং শুধু এটা এই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে না, আমরা যদি দেখি যে এই যে অনেকেই প্রচার করছিল, মনে আছে যে বলছিল যে এই লোকটাকে থামান। মোহাম্মদ ইউনূস যখন উনি ওয়াইফাই এর ব্যবস্থা করে দিচ্ছিলেন, উনি বলছিলেন যে উনি ওয়াইফাই এর ব্যবস্থা করে দিচ্ছেন এয়ারপোর্টে, তারপর এয়ারপোর্টের যাত্রীদের লাগেজের ব্যাপারে বলছেন আরো সতর্ক থাকতে। মনে আছে তখন সবাই বলছিল যে এই লোকটাকে থামান। এই বিষয়টাও কিন্তু শেখ হাসিনা করে গেছিলেন। এই বিষয়টা কিন্তু শেখ হাসিনাই নির্দেশনা দিয়েছিলেন, এবং শেখ হাসিনার সেই নির্দেশ তারা এসে বলতেছে তাদের নামে চালিয়ে দিয়েছে। মেট্রো রেলের ব্যয় কমানোর বিষয়টা কিন্তু আমরা জানি যে সেটা 2023 সালেই শেখ হাসিনাই ঘোষণা দিয়েছিলেন। সেই বিষয় মেট্রো রেলের বিষয়টা সেটাও আমরা জানি যে মেট্রো রেলের ব্যয় কমানোর বিষয়টা শেখ হাসিনাই ঘোষণা দিয়েছিলেন যে ওনারা মেট্রো রেলের ব্যয় কমিয়ে আনতেছেন। সেই বিষয়টা এসে মোহাম্মদ ইউনূস তার নামে চালিয়ে দিয়েছে। এবং এখন তো দেখলেন যে এই প্রবাসী বাংলাদেশিরা যারা ভোট দিতে পারবে পোস্টাল ব্যালটের মাধ্যমে, এই জিনিসটাও কিন্তু মোহাম্মদ ইউনূস তার নামে চালিয়ে দিচ্ছে। কিন্তু আদতে এইটা তো শেখ হাসিনাই করে গেছেন, তাই না? তারপর আরেক জায়গায় উনি বলেছেন যে ধর্মীয় সহিংসতা সম্পূর্ণ অতিরঞ্জিত রাজনৈতিক। আচ্ছা, এই যে ধর্মীয় সহিংসতা সেটা যদি অতিরঞ্জিত হয়, রাজনৈতিক হয়, তার মানে কি অনেকে বৈধতা দিয়ে দিচ্ছেন যে কারো উপর যদি সহিংসতা হয় সেটা যদি রাজনৈতিক প্রেক্ষাপটে হয়, তার মানে এটা ভ্যালিড, এটাতে কোনো সমস্যা নেই, সেজন্য কি উনি বৈধতা দেওয়ার চেষ্টা করছেন? আবার উনি বলছেন যে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে সেটা নাকি অতিরঞ্জিত। মানে উনি সহিংসতা উস্কে দিলেন। উনি প্যারিসে বসে বললেন যে, মনে আছে উনি যখন প্যারিসে বসে প্রথম বক্তব্য দিছিলেন তখন কিন্তু উনি বলছিলেন যে মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে, সহিংসতার মাধ্যমে মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে। আচ্ছা, এই সহিংসতা ভাঙচুর এইগুলা কি কোনো ক্ষোভ প্রকাশের মাধ্যম হতে পারে? উনি না একজন শান্তিতে নোবেলজয়ী, তো একজন শান্তিতে নোবেলজয়ীর মুখে আপনারা যদি এইটা শুনেন যে ভাঙচুর সহিংসতা এগুলো হচ্ছে মানুষের ক্ষোভ প্রকাশের মাধ্যম, তাহলে তো ডিরেক্টলি উনি সেটা প্রচার করছেন বা উনি সেটাকে ভ্যালিডিটি জাস্টিফাই করে ফেলছেন যে মানুষ তার ক্ষোভ প্রকাশের জন্য সে ভাঙচুর করতে পারে, সে সহিংসতা করতে পারে। মানুষ তার ক্ষোভ প্রকাশের জন্য এরকম রাজনৈতিক স্ট্যান্ড নিয়ে এসে বা রাজনৈতিক প্রেক্ষাপট টেনে তারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করতে পারে। তার মানে কি উনি সেই বিষয়টা ভ্যালিডিটি দিয়ে দিচ্ছেন? আবার উনি বলেছেন এই যে দুর্গাপূজা হয়েছে, ওনাদের ক্ষমতা গ্রহণের 2 মাসের মধ্যে দুর্গাপূজা হয়েছে, এবং উনি বলছেন যে দায়িত্ব গ্রহণের 2 মাসে
দুর্গাপূজা হয় আমরা ব্যাপক নিরাপত্তা দেই, যার জন্য নির্বিঘ্নে পূজা পালন করা হয়। এখানে আপনাদের দেখতে হবে যে ওনারা ব্যাপক নিরাপত্তা দিয়েছেন। আমরা তো দেখেছি দুর্গাপূজার সময় কি হয়েছে, সেটা তো আমরা দেখেছি। ওনাদের ব্যাপক নিরাপত্তা এমন পর্যায়ে পৌঁছেছিল যে পূজা মণ্ডপে ঢুকে ইসলামিক সঙ্গীত গাওয়া হয়েছিল। এটা হচ্ছে ওনাদের ব্যাপক নিরাপত্তা। ওনাদের ব্যাপক নিরাপত্তা এরকম ছিল যে অতীত ইতিহাসে, অতীত বাংলাদেশে আমরা কখনো দেখিনি দুর্গার সামনে, মূর্তির সামনে দাঁড়িয়ে সেনাবাহিনী পাহারা দিচ্ছে। ওনারা এতটাই আতঙ্কিত যে ওনাদের সেই সন্ত্রাসী বাহিনী যারা দুর্গাপূজাতে আক্রমণ করবে তাদেরকে নিয়ে ওনারা এতটা শঙ্কিত যে ওনারা শেষ পর্যন্ত সেনাবাহিনীকে একেবারে দুর্গার সামনে দাঁড় করিয়ে দিয়েছেন। মনে হচ্ছে যে সেনাবাহিনী নিরাপত্তা বা পাহারা দিচ্ছে দুর্গাকে। কেউ দুর্গার উপর আক্রমণ করবে এবং সেনাবাহিনী সেটা পাহারা দিচ্ছে। এটাকে আপনি নিরাপত্তা বলছেন? নিরাপত্তা তো তখন হইতো যখন একজন মুসলমান বাংলাদেশে সে ঈদের জামাত পড়তে গেলে কোনো চিন্তা করে না, সেভাবে একজন হিন্দু তার পূজা পালন করতে গেলে চিন্তা করবে না। এইটাকে বলে নিরাপত্তা। নিরাপত্তা এটাকে বলে না যে আপনি মূর্তির সামনে বা আপনি দুর্গার সামনে নিয়ে সেনাবাহিনী দাঁড় করিয়ে দিচ্ছেন, সেটাকে নিরাপত্তা বলে না। এবং আপনি বলছেন নির্বিঘ্নে পূজা পালন করছে, তার মানে কি এমন কেউ ছিল যারা বিঘ্ন ঘটাতে পারে? সেই আশঙ্কা থেকে কি আপনারা এই ধরনের সেনাবাহিনীকে নামিয়ে দিচ্ছেন দুর্গাকে পাহারা দেওয়ার জন্য? কেন? আপনারা না স্বাধীন দেশ, আপনি না শান্তিতে নোবেল বিজয়ী? তাহলে আপনি যেভাবে মুসলিমরা তাদের অধিকার রাখে তাদের ঈদ পালনের বা ঈদের নির্বিঘ্নে কোনো চিন্তা ভাবনা ছাড়া ঈদ উদযাপন করার, সেভাবে কেন হিন্দুরা তাদের পূজা পালন নির্বিঘ্নে করতে পারবে না? কেন তাদের সেই চিন্তা করতে হবে যে কেউ একজন বিঘ্ন ঘটাবে? কিংবা কেন তাদেরকে সেনাবাহিনীর পাহারায় পূজা পালন করতে হবে? তার মানে কি আপনাদের এমন কেউ আছে যারা বিঘ্ন ঘটাবে বা পূজা পালনে ব্যাঘাত ঘটাবে? সেই জন্য আপনারা নিরাপত্তা দেওয়ার স্বার্থে সেনাবাহিনীকে নামিয়ে দিয়েছেন। বাংলাদেশের অতীত ইতিহাসে পূজা হয় নাই, তখন কি এরকম সেনাবাহিনী গিয়ে পাহারা দিছিল? তখন তো শুধু আনসাররা ছিল সহযোগিতা করার জন্য, দ্যাটস ইট। কিংবা কয়েকজন পুলিশ ছিল সহযোগিতা করার জন্য, সেটাও আপনি এক একটা পূজা মণ্ডপে হাতে গুনে 2জন বা 1জন পাবেন পুলিশ, এই অবস্থায় ছিল। কিন্তু এখন কি করলেন? বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের যারা নিরাপত্তা দেয় সেই সেনাবাহিনীকে পর্যন্ত মাঠে নামিয়ে দিচ্ছেন। এরপর আপনারা বলতেছেন যে তারা নিরাপত্তার সাথে পূজা পালন করছে। লজ্জা লাগে না? এটার নাম নিরাপত্তা? তারপর আরেকটা জায়গায় উনি এসে বলছেন যে আপনাদের দাবি একটা বৈধ প্রতিষ্ঠানে জানান, আপনারা রাস্তাঘাট অবরোধ জনদুর্ভোগ করিয়েন না। আচ্ছা, এই যে জনদুর্ভোগ করিয়েন না এটা বললেন, কি মনে হয় গত জুলাই আগস্টে সেই বিষয়টা মাথায় ছিল না? যখন রাস্তাঘাট বন্ধ করে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যেতে পারে নাই, আপনারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন, তখন সেটা জনদুর্ভোগের কথা মনে ছিল না? এখন আপনারা ক্ষমতায় আছেন দেখে জনদুর্ভোগের কথা চিন্তা করছেন, কিন্তু গত জুলাই আগস্টে যে দিনের পর দিন আপনারা রাস্তা বন্ধ করে আন্দোলন করছেন, এবং শুধু জুলাই আগস্ট না, এর আগেও আপনারা যে ছোট ছোট করে অনেক আন্দোলন করতেন রাস্তা বন্ধ করে, সেটা কি আপনাদের জনদুর্ভোগের কথা মাথায় ছিল না? সেই জনদুর্ভোগ কি এখন আসছে? এখন আপনারা ক্ষমতায় আছেন, সেই জন্যই কি আপনাদের সেই জনদুর্ভোগের কথা মাথায় আসছে? এতদিন কোথায় ছিল সেটা? একটা জায়গায় বললেন মোহাম্মদ ইউনূস যে গার্মেন্টস মালিক পালিয়ে যাওয়ায় ব্যবসা বন্ধ, গার্মেন্টস কর্মীরা তাদের বেতন পাচ্ছে না। আচ্ছা, এই গার্মেন্টস কর্মীরা তো বাংলাদেশে তো এমন না যে আমরা তো 90-এ স্বৈরাচার এরশাদের পতন দেখেছি, এরপর কি বাংলাদেশে কোনো গার্মেন্টস কর্মীরা পালিয়ে গিয়েছিল বা গার্মেন্টস ব্যবসায়ীরা মালিকরা কি পালিয়ে গিয়েছিল? আমরা 2006 সাল দেখেছি, 2001 থেকে 4 সাল, এই সময়টার কথা কি মনে আছে? তখন কি কোনো গার্মেন্টস মালিক পালিয়েছিল? তাহলে এখন কেন পালাতে বাধ্য হলো? গত 5 থেকে 8 আগস্ট এবং এখন পর্যন্ত যেভাবে সংখ্যালঘু দেখে, আওয়ামী লীগ দেখে দেখে হত্যা করা হচ্ছে, এরপর কি গার্মেন্টস এর মালিকরা না পালিয়ে দেশে থাকবে সেটা আপনারা ভাবেন?
তারা আইনের কাছে গেলে নিরাপদ না, আইনের কাছে যাওয়ার পর আমি দেখি যে আইনজীবীরা পর্যন্ত মারতেছে। সাধারণ মানুষ তো কোর্টে তোলার সময় মারতেছেই, আইনজীবীরা পর্যন্ত মারতেছে। আইনের কাছে নিরাপদ না, দেশে আইন শৃঙ্খলা অবস্থার চরম অবনতি। আমরা দেখেছি প্রাণ আরএফএল গাজী টায়ারে আগুন দিয়ে গেট বন্ধ করে তার 198 জন মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এই বিষয়টা নিয়ে কি মোহাম্মদ ইউনূস কোনো কথা বলেছেন? এরপর উনি কিভাবে আশা করেন যে গার্মেন্টস এর মালিকরা তারা না পালিয়ে আইনের আশ্রয় নিবে, দেশে থাকবে? কিভাবে উনি সেটা আশা করেন? উনি কি তাদেরকে সেই নিরাপত্তা দিতে পারবেন? তারা যদি কোনো পারপাসে দোষী হয়ে থাকে, আইনের মাধ্যমে এনে তাদেরকে বিচার করুন। উনি কি সেই নিরাপত্তা দিতে পারবেন? অবশ্যই উনি নিরাপত্তা দিতে পারছেন না দেখেই মানুষ তাদের ব্যবসা প্রতিষ্ঠান রেখে সরতে হচ্ছে। উনি বললেন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে, আপনারা সেখানে এসে আপনাদের মন্তব্য জানাবেন। আমার আবারও মনে পড়ে গেল তাপসী তাবাসসুমের কথা। মনে আছে তাপসী তাবাসসুম, সে তার মতামত জানিয়েছে, সেটাতে উনি কিভাবে ক্ষেপে গিয়েছেন এবং সাথে সাথে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, মনে আছে? সুতরাং একটা মানুষ নির্বিঘ্নে তাদের মতামত জানাবে আর ওনারা পরবর্তীতে এসে তাকে গ্রেফতার করবেন। আপনি বললেন আয়নাঘর। আচ্ছা, আয়নাঘরের কথা যে নিয়ে আসেন বারবার, এই আয়নাঘরটা কোথায়? যারা আয়নাঘর থেকে বের হয়ে আসছে ওরা কি মামলা করেছে কোথাও? আমি তো কোথাও দেখি নাই যে তারা মামলা করতে। তাহলে এই আয়নাঘরটা কোথায়? জাতিকে দেখান কোথায় সেই আয়নাঘর। একটা বক্তব্যের শেষে মোহাম্মদ ইউনূস বলতেছেন যে অল্প সময়ে আমাদের এত কাজ আমরা বলতে পারবো না। মানে আপনি এত পুরো বক্তব্যটাই শেখ হাসিনার অবদানকে স্বীকার করলেন, শেখ হাসিনার অবদানকে নিজের নামে চালিয়ে দিলেন, আর নিজে কাজ করেছেন সেরকম 1-2টা কাজ দেখাতে পারলেন না। এসে বলেন সময় স্বল্পতা। আমার মনে আছে যখন কেউ বক্তব্য দিত এবং তার কাছে আর কোনো কথা নাই, তখন সে বলতো যে সময় স্বল্পতার জন্য আমি বক্তব্য আর এখানেই শেষ করলাম। তো আমার মনে হচ্ছে মোহাম্মদ ইউনূসের আর কোনো কাজ নাই। উনি এতক্ষণ পুরো বক্তব্যটা দিলেন শেখ হাসিনার অবদানকে নিজের নামে চালিয়ে, এবং শেষে এসে বললেন যে উনার তো নিজস্ব কোনো কাজ নাই, এই জন্য এসে বললেন যে সময়ের জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না। মানে কি একটা বাটপার বলবো আমি ওনাকে, কি পরিমাণ বাটপার যে শেখ হাসিনার অবদানকে নিজের নামে চালাইছে, শেষে এসে বলতেছে যে অল্প সময়ের জন্য মধ্যে সে তার কাজ বর্ণনা করতে পারবে না। বাকিটা আপনারা মিলিয়ে নিয়েন। বাই বাই।